প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি বাসায় সবাই মঙ্গলে আছো। তোমরা জানো যে এখন থেকে স্কুলে অনলাইনে ক্লাস হচ্ছে। আজকে তোমাদেরকে নবম এবং দশম শ্রেণীর একই সিলেবাসে আছে চতুর্থ এবং পঞ্চম অধ্যায়ের উপর নিয়ে একটি সৃজনশীল প্রশ্ন উপস্থাপন করা হবে এবং তার উত্তর বলা হবে। তোমরা আশা করি মনোযোগ সহকারে এটি অনুধাবন করবে এবং খাতায় সঙ্গে সঙ্গে লিখে রাখবে। মনে রাখবে যে দশম শ্রেণীর এসএসসি পরীক্ষা যখন হবেই তখন তোমাদেরকে টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করতেই হবে এবং এই ধরনের প্রশ্ন তোমাদের থাকার সম্ভাবনা বেশি। আসো আমরা হোয়াইট বোর্ডে যা লিখেছি তা তোমাদের সম্মুখে উপস্থাপন করছি। উদ্দীপকটি পর্যবেক্ষণ করো এবং নিচের প্রশ্নের উত্তর দাও। একটা ছক দেওয়া আছে, নকশা দেওয়া আছে। এক্স নিচে 11, ওয়াই নিচে 15, জেড নিচে 16। এটি হচ্ছে উদ্দীপক। এই উদ্দীপক থেকে আমাকে প্রথমে যে প্রশ্নটি করব আমি, সেটা ক, পিএইচ কি? খ, ফটোকেমিক্যাল ধোঁয়া পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর, ব্যাখ্যা করো। গ, ওয়াই মোলের ইলেকট্রন বিন্যাস হতে দেখাও যে এটি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। গ, উদ্দীপক মৌল তিনটির পারমাণবিক আকার ক্রম পরিবর্তন, ব্যাখ্যা করো। আসো আমরা এখন এই সমস্যা সমাধানের জন্য যে পন্থা অবলম্বন করতে হবে, যে জিনিসটি তোমাদের সম্মুখে উপস্থাপন করব, সেটি হচ্ছে অতি সহজে কিভাবে এটির সমস্যার সমাধান করা যায়। যদি তুমি অল্প কথাতেও লেখো তাহলে কতে তুমি নাম্বার পাবে। আসো আমি কতে উত্তর এখানে তোমাদের জন্য দিয়ে দিয়েছি, তোমরা ভালো করে লক্ষ্য করো। কতে দেওয়া আছে যে পিএইচ কি? কোনো দ্রবণে হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। আমি আবার বলছি, কোনো দ্রবণে হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। অর্থাৎ এখানে আমি লিখেছি অর্থাৎ মাইনাস লগ (H+). যদি এইটুকু লিখতে পারো তবে তুমি 1-এ 1 পাবেই। মনে রাখবা যে পৃথিবীতে প্রত্যেকটি জিনিসেরই পিএইচ আছে এবং নির্দিষ্ট পিএইচ মাত্রা অতিক্রম করলে হিতে বিপরীত হয় এবং এই পদ্ধতিতেই আমরা কোনো বস্তুর পিএইচ নির্ণয় করি। খ নম্বরে উল্লেখ করা আছে ফটোকেমিক্যাল ধোঁয়া পরিবেশের জন্য মারাত্মক, ব্যাখ্যা করো। মারাত্মক ক্ষতিকর, এটি ব্যাখ্যা করতে হবে। আমরা এটার জন্য যে জিনিসটিকে দায়ী করব সেটি হচ্ছে যানবাহন, বিভিন্ন কলকারখানা, ইটের ভাটা, অর্থাৎ যেখানে জ্বালানি দাহ করা হয়, যেখানে মিথেন গ্যাস দাহ করা হয়, সেই জায়গা থেকে কিছু কিছু জিনিস, কিছু কিছু গ্যাসীয় বস্তু নির্গত হয় যা আমাদের পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। এদের মধ্যে যে কয়েকটি গ্যাস দায়ী তারা হলো কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড এবং অব্যবহৃত গ্যাসীয় জ্বালানি, বিশেষ করে মিথেন। এই অব্যবহৃত জ্বালানি মিথেন, নাইট্রাস অক্সাইড, কার্বন মনোক্সাইড বায়ুতে মিশে সূর্যের আলোর উপস্থিতিতে নানা ধরনের বিক্রিয়ার মাধ্যমে নূতন বিষাক্ত গ্যাসের ধোঁয়া সৃষ্টি করে। আবার বলছি, মনোযোগ সহকারে শুনবে।
আমরা যে সকল জ্বালানি ব্যবহার করি তন্মধ্যে মিথেন অর্থাৎ যানবাহনের ধোঁয়া, ইটের ভাটার ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, এই ধোঁয়াতে কয়েকটি গ্যাসীয় উপাদান থাকে যা আমার তোমার দেহের জন্য, পরিবেশের জন্য অত্যন্ত হুমকি স্বরূপ। এখন এখান থেকে যে গ্যাসগুলি নির্গত হয় সেগুলো কি? সেগুলো হচ্ছে নাম্বার 1 কার্বন মনোক্সাইড, নাম্বার 2 নাইট্রাস অক্সাইড, এবং পুরোপুরি গ্যাস তো ব্যবহৃত হয় না, পুরোপুরি জ্বালানি তো ব্যবহৃত হয় না, অব্যবহৃত জ্বালানি, বিশেষ করে মিথেন, ইথেন, এগুলো পুরোপুরি আমরা এটাকে দাহ করতে পারি না। এই সকল গ্যাস বায়ুতে মিশে সূর্যের আলোর উপস্থিতিতে একটি বিষাক্ত গ্যাসের মিশ্রণ সৃষ্টি করে। এই বিষাক্ত গ্যাসের এই মিশ্রণ ধোঁয়া আকারে বায়ুমণ্ডলে বিরাজ করে, আর এই ধোঁয়াকেই আমরা বলবো ফটোকেমিক্যাল ধোঁয়া। এটি বায়ুমণ্ডলের O3 মানে ওজোন স্তর, O3 মানে ওজোন স্তরকে ক্ষতি সাধন করে। সর্বোপরি পরিবেশের জন্য তা মারাত্মক ক্ষতিকর। আবার বলি তোমাদেরকে যে যানবাহনের ধোঁয়া থেকে নির্গত কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড, অব্যবহৃত জ্বালানি, এইগুলো সূর্যের আলোর উপস্থিতিতে বিভিন্ন রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে নূতন একটি মিশ্রণ ধোঁয়াটে গ্যাস সৃষ্টি করে। এটিকেই বলা হবে ফটোকেমিক্যাল ধোঁয়া। এই ফটোকেমিক্যাল ধোঁয়া আমাদের বায়ুমণ্ডলের ওজোন স্তরকে ক্ষতিগ্রস্ত করে, অর্থাৎ ওজোন স্তরে ছিদ্র করে, ফাটল সৃষ্টি করে, এবং সেখান থেকে সূর্যরশ্মি, অতি বেগুনি রশ্মি আমাদের বায়ুমণ্ডলে পৃথিবীর পৃষ্ঠে আসতে এই সকল ফটোকেমিক্যাল ধোঁয়া সহায়তা করে। সর্বোপরি পরিবেশের জন্য এই ফটোকেমিক্যাল ধোঁয়া অত্যন্ত মারাত্মক হুমকিস্বরূপ এবং আগামী প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করবে যদি এই ধোঁয়া, এই সকল গ্যাসকে যদি আমরা বিভিন্ন মাধ্যমে প্রতিহত বা প্রতিরোধ বা প্রতিকারের ব্যবস্থা না করি, তাহলে আমাদের এই পৃথিবী আস্তে আস্তে মনুষ্য বসবাসের অনুপযুক্ত হয়ে পড়বে। আসো গ নাম্বার দিয়ে আছে ওয়াই মোলের ইলেকট্রন বিন্যাস হতে দেখাও যে এটি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। আমরা আমরা দেখব ওয়াই নাম্বার মৌলটির পারমাণবিক সংখ্যা 15। আমরা জানি পর্যায় সারণীতে পারমাণবিক সংখ্যা 15 বিশিষ্ট মৌলটি ফসফরাস। এই ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত? 15। আসো আমরা ফসফরাস sp-df এর সাহায্যে ফসফরাসের ইলেকট্রন বিন্যাসগুলি আমরা দেখি। আমরা জানি যে যোজনী হচ্ছে বিজোড় সংখ্যা, সর্ববহিস্থ স্তরের বিজোড় সংখ্যক ইলেকট্রনই হচ্ছে সেই মোলের যোজনী। এখন সেই মোলের যোজনী আমরা কিভাবে নির্ণয় করব? ফসফরাসের যোজনী কিভাবে নির্ণয় করব? স্বাভাবিক অবস্থায় ফসফরাস প্রথম শেলে 2টি, দ্বিতীয় শেলে 2s 2টি, এই দেখো 2p⁶, 3s⁴। এখন যে কয়টা থাকলো এখানে হলো 2, 2, 4, 10, 12, 15 হতে এখনও 3টি দরকার। সেই 3টিকে আমরা বিজোড় আকারে দেখাবো। সেই 3টিকে বিজোড় আকারে দেখাবো। কেন দেখাবো? সেটা তো p অরবিটালে যাবে, কারণ p অরবিটালকে আমরা x, y, z 3টি জিনিস দিয়ে আমরা দেখাবো।
3px টু দি পাওয়ার 1, 3py টু দি পাওয়ার 1, 3pz টু দি পাওয়ার 1। এখন দেখো শেষ অরবিটালে বিজোড়, এটা জোড়, এটা কাউন্ট করা যাবে না, এইটা 1 2 3। সুতরাং স্বাভাবিক অবস্থায় যে বিজোড় সংখ্যক ইলেকট্রন সংখ্যা যেহেতু 3, তো স্বাভাবিক অবস্থায় ফসফরাসের ইলেকট্রন 3 বিধায় এর যোজনী বা যোজ্যতা 3। এখন উত্তেজিত অবস্থায় ফসফরাস কিন্তু ভিন্ন যোজ্যতা প্রদর্শন করে। এখন ভিন্ন যোজ্যতা প্রদর্শন করলে সেটা কিভাবে? সেখানে দেখি যে যখন উত্তেজিত অবস্থায় থাকে তখন 3s অরবিটাল থেকে একটি ইলেকট্রন 3d-তে গমন করে। 3d-তে গমন করার পর তখন ইলেকট্রন বিন্যাসটি হয় 1s স্কোয়ার, 2s স্কোয়ার, 2p টু দি পাওয়ার 6, 3s টু দি পাওয়ার 1। এখন এখানে 2 ছিল আগে, এখান থেকে একটি ইলেকট্রন 3d অরবিটালে যাবে। তা এখন দেখো যে 3px টু দি পাওয়ার 1, 3py টু দি পাওয়ার 1, 3pz টু দি পাওয়ার 1, তাহলে শেষেরটা কোথায় যাবে? xyz তো শেষ, যেহেতু আগেই বলা হয়েছে যে এটা চলে যাবে 3d অরবিটালে, তা আমরা লিখলাম 3dz টু দি পাওয়ার 1। এখন শেষে দেখো 3গুলি গুলো দেখো 1 2 3 4 5, অর্থাৎ 1 2 3 4 5। এখানে যে অরবিটালে এখানে যে অরবিটালগুলি দেখানো আছে এখান থেকে কাউন্ট করবে, কাউন্ট করার পর দেখবে এর যোজ্যতা কত? 5। সুতরাং একটি মৌলের স্বাভাবিক অবস্থায় যোজনী 3 প্রদর্শন করলো, যদি উত্তেজিত অবস্থায় হয় তাহলে এর যোজ্যতা প্রদর্শন করবে কত? 5। সুতরাং ফসফরাস কী করে? পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। অর্থাৎ এর ইলেকট্রন বিন্যাস সাহায্যে আমরা দেখাতে পারলাম যে ফসফরাস পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। এইভাবে আমরা সালফারকে দেখাতে পারি। সালফারের যোজনী 2 আছে, 4 আছে, 6 আছে। ঠিক একই পদ্ধতিতে sp-df এর সাহায্যে আমরা এটাকে দেখাতে পারবো। তোমরা এইভাবে অনেকগুলোকে দেখাতে পারবে যে তাদের যোজনী পরিবর্তনশীল যোজনী। আর সরি, ঘ নাম্বার আছে উদ্দীপক মৌল 3টির পারমাণবিক আকার ক্রম পরিবর্তন হয়। অর্থাৎ এই পরমাণুর আকার ক্রমান্বয়ে আস্তে 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 ছোটো হতে থাকে অথবা আস্তে আস্তে বড় হতে থাকে, এটাই বোঝানো হচ্ছে। তো এখানে যেটি বোঝানো হবে সেটি হচ্ছে আমাকে আগে উদ্দীপক দেখতে হবে। উদ্দীপকের প্রথম মৌলটি x, তার পারমাণবিক সংখ্যা 11, দ্বিতীয় মৌলটি y, তার পারমাণবিক সংখ্যা 15, তৃতীয় মৌলটি z, তার পারমাণবিক সংখ্যা 16। আমরা জানি পর্যায় সারণী অনুসারে যার পারমাণবিক সংখ্যা 11 সে সোডিয়াম, আর যার পারমাণবিক সংখ্যা 15 সে ফসফরাস, যার পারমাণবিক সংখ্যা 16 সে হচ্ছে সালফার। এটি কিন্তু একই পর্যায়ের মৌল। পর্যায় সারণীতে তোমরা ভালো করে লক্ষ্য করে দেখবে এটি পর্যায় সারণীর 3য় পর্যায়ের মৌল। এদের গ্রুপ হচ্ছে 1 15 16। এখন আমরা এটা দেখব। দেখার পর আমরা জানি যদি কোনো মৌলের পরমাণুর আকার বাড়বে না কমবে সেটা নির্ভর করে অরবিটালের উপরে, অর্থাৎ শেলের উপরে, বহিস্থ স্তর শক্তি স্তরের উপরে। যে বস্তুর শক্তি স্তর যত বেশি তার আকার তত বড়। আমরা পর্যায় সারণী থেকে শিখেছি যে একই পর্যায়ে মৌলের যতই বাম থেকে ডান দিকে যাওয়া যায় মৌলের পরমাণুর আকার তত হ্রাস পায়। এখানে দেখো যে
সোডিয়ামের আমরা এখানে একটা দেখিয়ে দিই। সোডিয়ামের প্রথম এই দুইটা, দ্বিতীয়তে এবং সর্বশেষ ক্লোকে একটা। ঠিক এটা হচ্ছে 11 সোডিয়াম। এখান থেকে আবার আসো, ঠিক এইভাবে করে যাও। দশ, এই তৃতীয় পর্যায়ে আমরা দেখছি যে পর্যায়ক্রমে ঠিক একই আছে। এখানে ইলেকট্রন সংখ্যা এখানে ছিল 1 2 3 4 5, এখানে ইলেকট্রন সংখ্যা হয়ে যাচ্ছে কয়টা? 6টা হয়ে যাচ্ছে। তাহলে এরা পর্যায় তৃতীয়, কিন্তু যত এটা বাম থেকে ডানে যাচ্ছে, একটি করে ইলেকট্রন বাড়ছে, নিউক্লিয়াসের সঙ্গে তার আকর্ষণ শক্তি বেড়ে যাচ্ছে। একটি করে ইলেকট্রন বাড়ছে, নিউক্লিয়াসের সঙ্গে তার আকর্ষণ শক্তি বৃদ্ধি পাচ্ছে। সুতরাং যতই বাম থেকে ডান দিক যাবে, পরমাণুর ইলেকট্রন নিউক্লিয়াস দ্বারা আকৃষ্ট হয়ে ক্রমান্বয়ে ছোট হবে। সুতরাং ঘ নম্বর থেকে আমরা জানলাম যে এখানে যে উদ্দীপকে উল্লেখ করা মৌলগুলি তিনটি মৌল আছে, এই মৌল তিনটির এটা হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল। এদের গ্রুপ সংখ্যা 1 15 16, এদের পারমাণবিক সংখ্যা 11 15 16। এরা একই পর্যায়ে, যেহেতু যতই বাম থেকে ডান দিকে যাচ্ছে ততই তাদের পারমাণবিক আকার অর্থাৎ পরমাণুর আকার হ্রাস পাচ্ছে। তাহলে আমরা এখানে এইভাবে লিখতে পারি, সোডিয়াম গ্রেটার দেন হচ্ছে ফসফরাস, গ্রেটার দেন কত? সালফার। এইটুকু আমরা সর্বশেষ আমরা লিখতে পারি। অর্থাৎ এখান থেকে কি বুঝলাম যে যতই একই পর্যায়ের কোনো একই পর্যায়ের একাধিক মৌল যদি যতই বাম থেকে ডান দিকে যাওয়া যায়, তার পারমাণবিক আকার অর্থাৎ পরমাণুর আকার ক্রমান্বয়ে হ্রাস পায়। এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। তোমরা এই জিনিসটি অনুধাবন করবে এবং এর থেকে তোমরা জানতে পারবে যে এই মৌলগুলিকে যদি আমি এক্সের জায়গায় এখানে 12 এক্স, এখানে যদি লিখি 17, এখানে যদি লিখি 20, তাহলে তোমরা এখান থেকে আগামী ক্লাসে তোমরা আমাকে জিজ্ঞাসা করবে যে কিভাবে এখান থেকে সৃজনশীল প্রশ্ন তৈরি করা যায়। সৃজনশীল প্রশ্ন তৈরি করা যদি জানো, তাহলে উত্তরটাও তোমরা জানতে পারবে। আমরা আজকের এই অধ্যায়ের চতুর্থ এবং পঞ্চম অধ্যায় থেকে তোমাদেরকে এটুকু জানালাম। আগামী পরীক্ষায় এগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তোমরা মনোযোগ সহকারে এটি অনুধাবন করবে। তোমরা জানো যে এই রসায়ন বিষয়টি আসলেই যত সহজ মনে হয় তত সহজ নয়। এটি যত পড়বে তত শিখবে। 2-4 দিন না পড়লে রসায়নটা আস্তে আস্তে কী হবে? ভুলে যাবে। তোমরা এখন কয়েকটি জিনিসের নাম আমি তোমাদেরকে বলছি, যেমন এটি হচ্ছে 1 নাম্বার গ্রুপ। এটা 1 নাম্বার গ্রুপে 1 2 3 4 5 6
এর হচ্ছে পারমাণবিক সংখ্যা 1, এর হচ্ছে 11, এ হচ্ছে 19, এইভাবে প্রত্যেকটির পারমাণবিক সংখ্যা আছে। এর একটি কবিতা আছে, হাই লিনাকে রুবি ছেঁচে ফেলেছে। এইভাবে তোমরা মুখস্থ করে নিবে। মুখস্থ করে নেওয়ার পর তোমরা যে কোনো গ্রুপের মৌলের তোমরা ইলেকট্রন বিন্যাস করতে পারবে। আবার এখান থেকে এইটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই একই গ্রুপে যতই উপর থেকে নিচের দিকে যাবে তত পরমাণুর আকার বৃদ্ধি পাবে। পরমাণুর আকার কি হবে? বৃদ্ধি পাবে। কারণ এই প্রথমটার অরবিটাল হচ্ছে একটা, দ্বিতীয়টার অরবিটাল হচ্ছে 3টি, চতুর্থটার অরবিটাল হচ্ছে 4টি, এইভাবে 5টি, এইভাবে 6টি, এইভাবে 7টি। তা আমরা আগেই জানি যে যার অরবিটাল সংখ্যা যত বেশি, যার অরবিটাল সংখ্যা অর্থাৎ যার বহিস্থ শক্তি স্তর যত বেশি তার আকার তত বড়। তাহলে যে কোনো গ্রুপ যদি উপর থেকে নিচের দিকে নামা যায় তার আকার কি হবে? ক্রমান্বয়ে বাড়বে। আবার নিচ থেকে যদি উপর দিকে যাও তাহলে আকার ক্রমান্বয়ে কমবে। ঠিক একই পর্যায়ে যদি তুমি বাম থেকে ডান দিকে যাও আকার কমবে, আবার ডান থেকে বাম দিকে যদি আসো আকার বাড়বে। এখানে একটি কথা বলে রাখি যে একই পর্যায়ের মৌলগুলি বাম থেকে ডান দিকে যত যাওয়া যায় তাদের ধাতু ধর্ম হ্রাস পায়, অধাতু ধর্ম বৃদ্ধি পায়। অর্থাৎ ক্ষারীয় অংশ ক্রমান্বয়ে হ্রাস পায়, অম্লীয় অংশ ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। এটাকে আগামী দিন তোমাদেরকে এ বিষয়ে কী হবে বিশেষ করে পাঠ দেওয়া হবে। তোমরা মনোযোগ সহকারে এই ক্লাসটি বুঝে আগামী দিনে আবার নতুন করে রসায়ন ক্লাসে তোমাদেরকে এই বিষয়ে পাঠ দেওয়া হবে। তোমরা সবাই ভালো থাকবে, আল্লাহ তোমাদের মঙ্গল করুক। আল্লাহ হাফেজ। এই বলে শেষ করছি।